বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া যায় অস্ত্রের ম্যাগাজিন। রোববার সকালে ঘটে এই ঘটনা। যে আসিফ মাহমুদ পিস্তলটা পেল কোথায়, কবে রেজিস্ট্রেশন করছে এবং তার জনসম্মুখে সেটা উপস্থাপন করুক। আসিফ মাহমুদের ব্যাগ থেকে ম্যাগাজিন সহ গুলি উদ্ধার হওয়ার পরও তাকে কেন গ্রেফতার করা হলো না? উপর থেকে নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না, এটা দেশের জন্য লজ্জাজনক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে বিমানবন্দর কর্তৃপক্ষ একটি অস্ত্রের খালি ম্যাগাজিন পায়। বিষয়টি সর্বমহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি করলেও বাস্তবিক পক্ষে রূপ নিয়েছে ভয়ঙ্কর। আপনি কি মনে করছেন এই ম্যাগাজিনে তিনি সীমাবদ্ধ? এই তো কয়েকদিন আগেই বিএনপির নেতা ইশরাক জনসম্মুখে গণমাধ্যমে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলার তথ্য তুলে ধরেন। সরকারের বিভিন্ন উপদেষ্টারা, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। বিষয়টি তখন দেশবাসী হাস্যকরভাবে নিল। একের পর এক তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ দিনের পর দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মনে আছে 5 আগস্টের পর উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সেই বক্তব্য, যেখানে তিনি বলেছিলেন আবু সাঈদ মৃত্যুবরণ করেনি পুলিশের গুলিতে, বা যারা মৃত্যুবরণ করেছে কেউই পুলিশের গুলিতে আঘাত হানেনি। মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62, মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। উপদেষ্টা সাখাওয়াতের মুখের কথা মুখে থাকতেই তাকে পদত্যাগ করানো হয় উক্ত পদ থেকে, কিন্তু কেন? তাহলে এবার ভাবেন তো, উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছে তার নিরাপত্তার জন্যই নাকি এই অস্ত্র ব্যবহার করে। কিন্তু একটি অস্ত্রের লাইসেন্স পেতে হলে তো আমরা সবাই জানি সেই অস্ত্রের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন আছে। আপনারা কি কখনো তার সেই প্রশিক্ষণের ভিডিও পেয়েছেন? তাহলে কি আশ্চর্যভাবে সেই উপদেষ্টা সাখাওয়াতের কথার সাথে মিল পেয়েছেন? আর সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা কি বলতে বাধ্য হব উক্ত 5 আগস্টে এরাই গণহত্যা চালিয়েছিল? এই বুলেট পুলিশ ব্যবহার করে না, বা আমাদের কেউ ব্যবহার করে না, সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোনো পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়? এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদের এই অস্ত্রের খালি ম্যাগাজিন নিয়ে সমালোচনা আলোচনা সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। বিস্তারিত জানতে সাথেই থাকুন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব, এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। বাংলাদেশের মহা করিতকর্মা ছাত্র উপদেষ্টা, সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ক্যাবিন ব্যাগ থেকে রীতিমতো বন্দুকের গুলি পাওয়া গেছে। অনেক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে আসিফ মাহমুদের জন্য নাকি AK-47 এর লাইসেন্স আছে। কাজেই তার সেই লাইসেন্স করা AK-47 এর বন্দুকের গুলি নিয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সে উঠে সেই সকাল 7টায়, রোববার দিন সকাল 7টায় মরক্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। আর তার আগে একদম শেষ নিরাপত্তা চেকের সময় তার ক্যাবিন ব্যাগে এই বন্দুকের গুলি বা মারণাস্ত্রের গুলি উদ্ধার করা হয়। আসিফ মাহমুদ বলেন ভুল করে তিনি এই বন্দুকের গুলি বা গুলির ম্যাগাজিন নিয়ে উঠে পড়েছেন বা উঠে পড়ার চেষ্টা করছিলেন বিমানে। কাজেই ক্যাবিন ব্যাগ থেকে তখন সেই বন্দুকের গুলি সরিয়ে তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে দেওয়া হয়, আর মন্ত্রী মহোদয় সদর্পে বিমানে উঠে পড়েন। আপনি কি ভাবতে পারেন কিভাবে বন্দুকের গুলি একজন উপদেষ্টার বা একজন মন্ত্রীর বা যে কোনো ব্যক্তির ক্যাবিন ব্যাগে, বিমানবন্দরে যেই ব্যাগটি হ্যান্ডব্যাগ, মানে যেই ব্যাগটি নিয়ে তিনি সর্বশেষ বিমানে উঠবেন, হালকা কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেই ব্যাগে থাকবার কথা, সেই ব্যাগে হঠাৎ করে কিভাবে নিজে নিজে হেঁটে হেঁটে বন্দুকের গুলি ঢুকে গেল? প্রশ্ন কি শুধুই সেখানে শেষ? কেন একজন উপদেষ্টার মারণাস্ত্র লাইসেন্স করা থাকবে? বন্দুকের লাইসেন্স কেন প্রয়োজন হলো আসিফ মাহমুদের? তবে বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যম ভোর 7টায় এই বন্দুকের গুলি নিয়ে হাতে নাতে ধরা পড়ার পর বিমানে উঠে মরক্কোর উদ্দেশ্যে আসিফ মাহমুদ রওনা হয়ে গেলেও খবর করতে করতে, মানে বাংলাদেশের কোনো প্রসিদ্ধ সংবাদ মাধ্যমের সেই খবর প্রকাশ করতে করতে রাত 8:30 পৌনে 9টা বেজে গেছে। আমি দেখছি বাংলাদেশের শীর্ষ
শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ডেইলি স্টার রাত 8:30টার পর প্রথম এই খবর করেছে এবং খবরে তারা বলেছে যে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যেহেতু উপদেষ্টার গান লাইসেন্স আছে, বন্দুকের লাইসেন্স আছে, সেহেতু এই নিয়ে আর কোনো তদন্তের তারা প্রয়োজন বোধ করেননি, তাই জন্য ব্যক্তিগত কর্মকর্তার হাতে বন্দুকের গুলি দিয়ে উপদেষ্টাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে। আর এখন দেখছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও ট্রানজিটে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে দেখার কি আছে, বিপ্লবের পর অভ্যুত্থানের পর যে ধরনের নিরাপত্তা আশঙ্কার মধ্যে তাদের থাকতে হয় তাতে এটা নাকি খুবই স্বাভাবিক যে তাদের বন্দুকের লাইসেন্স থাকবে। আর যদি বন্দুক নিয়েই মানে অস্ত্রশস্ত্র নিয়েই তিনি প্লেনে উঠতে চাইতেন তাহলে আর অস্ত্রটা রেখে আসবেন কেন? ভুল করে নাকি বন্দুকটার গুলিগুলো ঢুকে গেছে? মানে আমি না হিসাবই মিলাতে পারি না, মানে গুলি কি করে ভুল করে ব্যক্তিগত যেই লাগেজটি, ক্যাবিন ব্যাগটি, আপনার হ্যান্ড ব্যাগটি, বিমানে ওঠার সময়ের সবচেয়ে ব্যক্তিগত যে ব্যাগটি, তার ভেতরে বন্দুকের গুলি ঢুকে গেল কি করে? মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য কি বন্দুকের গুলি সত্যি এমন বিস্কুট বা চানাচুরের মতো বিষয় হয়ে উঠেছে যে তিনি কোন ব্যাগে কখন রেখে দিচ্ছেন সেটাও বলতে পারছেন না? ভুলে গেলে তো চলে না। ফেব্রুয়ারি মাসে যমুনা টিভির সঙ্গে সাক্ষাৎকারে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্টত বলেছিলেন যে তারা ভাবেননি 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়ে যাবে, কাজেই তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র আন্দোলনে যাওয়া, অস্ত্র হাতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি তাদের ছিল। এখন প্রশ্ন ওঠে, সরকার যে শুধু হাতে নাতে বন্দুকের গুলি একজনের কাছ থেকে ধরার পরেও তাকে বিমানে উঠতে দিয়ে রীতিমতো সাধারণ নাগরিকদের সঙ্গে ব্যাপক বৈষম্য করে মন্ত্রীর জন্য খুবই খাতির দেখানোর একটা উদাহরণ তৈরি করলো তাই তো নয়। 1998 সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন কি AK-47 অস্ত্রের লাইসেন্স পেতে পারেন, মারণাস্ত্রের লাইসেন্স পেতে পারেন? বাংলাদেশে মারণাস্ত্রের লাইসেন্স পাওয়ার যেসব নিয়মাবলী আছে তার মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম 30 বছর আর লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর হতে হবে এবং 70 বছরের নিচে হতে হবে বয়স। তার মানে 1998 সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স 25 পেরিয়েছে যদি ধরে নেই, ঠিক কখন ওনাকে লাইসেন্সটা দেওয়া হলো? মানে উনি 25 পেরোনোর পরপরই দেওয়া হলো, 26-এ পা রাখার সাথে সাথে দেওয়া হলো, নাকি আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই যখন থেকে তাদের প্রাণের হুমকি হয়েছে বলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন তখনই দেওয়া হলো? দেখুন, লাইসেন্স দেওয়ার আরো নিয়ম আছে। লাইসেন্স দেওয়ার নিয়মের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই আয়করদাতা হতে হবে, বছরে ন্যূনতম 2 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। সরকার কি সেগুলো পরিষ্কার করবে? এতটা স্বাভাবিক হয়ে উঠলো ছাত্র উপদেষ্টাদের হাতে অস্ত্রের বিষয়টি যে তারা রীতিমতো AK-47 এর লাইসেন্স পেয়ে যাচ্ছেন এবং তাদের জন্য বাংলাদেশের অস্ত্র দেওয়ার সকল নিয়ম পাল্টে ফেলা হচ্ছে। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর নতুন করে যে ধরনের সমালোচনা বা আলোচনা এবং দিনের পর দিন যে ধরনের সত্য প্রকাশ পাচ্ছে, এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে আছে শেখ হৃদয়, SN News 24 Ace।